নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি দীপান্বিতা রায়ের কলমে হেনরি হাউস। তবে শুরু করা যাক। কালিম্পংয়ের ক্যামেলিয়া লজে তো জায়গা পাওয়া যাবে না স্যার, সব ঘরই বুক হয়ে গেছে। কথাটা শুনেই মনটা ভারী খারাপ হয়ে গিয়েছিল অনিমেষের। গরমের ছুটিতে এবার দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বেড়ানোর হবে ঠিক হয়েছে। দার্জিলিং আর কার্শিয়াংয়ের বুকিং কমপ্লিট, বাকি ছিল কালিম্পং। ইন্টারনেট দেখে ক্যামেলিয়া লজটা ভারী পছন্দ হয়েছিল রূপা আর অনিমেষের দুজনেরই। দেখুন না একবার ভালো করে, একটা ঘর তো লাগবে, কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। খালি নেই একটাও। তবে সঙ্গে সঙ্গেই উৎসুক হয়ে উঠেছিল অনিমেষ। তবে কি, তার মানে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে। দেখুন, আমাদের একটা লজটা একদম নতুন, মাত্র 3 বছর তৈরি হয়েছে। কিন্তু এর আগে যে বাংলোটায় আমাদের হোটেল ছিল সেটা এখনও আছে। যদিও সেটা পুরনো প্যাটার্নের, সেখানে যদি থাকতে রাজি থাকেন তাহলে একবার দেখতে পারি। পুরনো মানে কি, ভাঙাচোরা নাকি? আরে না না, সব ঠিকঠাক। হেনরি হাউসের ব্যবস্থা একই রকম, শুধু বাড়িটা এখনকার মতন ঝাঁ চকচকে নয়। বাড়িটার নাম বুঝি হেনরি হাউস? হ্যাঁ, এক ব্রিটিশ চা বাগানের মালিক বাংলোটাতে তৈরি করেছিলেন। দোনো মনো করে রাজি হয়ে গেল অনিমেষ। তবে মনে একটা খুঁতখুঁতুনি ছিলই। কিন্তু আজ সকালে গাড়িটা যখন নড়িঢালা রাস্তা দিয়ে এসে পোর্টিকোতে দাঁড়ালো, তখন নিজের পিঠই নিজেকে চাপড়ে দিতে ইচ্ছা করেছিল তার। চারিদিকে ছড়ানো সবুজ ঘাসের লনের মাঝখানে দোতলা বাংলো, টুকটুকে লাল টালির ছাদ, দেওয়াল বেয়ে উঠেছে, গোটা বাড়িটাকেই ছেয়ে ফেলেছে ছোট ছোট বিন্দুর মতো গোলাপি বেগুনি ফুলে ভরা একটা লতা। রিমি তো গাড়ি থেকে নেমেই সামনের লনে খানিকটা ছোটাছুটি করে নিল। বাংলোটা যে রূপারও খুব পছন্দ হয়েছে সেটা তার মুখের খুশি খুশি ভাব দেখেই বুঝতে অসুবিধে হলো না। ম্যানেজার বললেন, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরটা অনিমেষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বাগানের দিকের ঘর, সব থেকে ভালো ভিউ এই ঘরটা থেকেই পাওয়া যায়, বুঝলেন তো? ভাগ্য ভালো থাকলে সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ম্যানেজার যে মোটেই বাড়িয়ে বলেনি সেটা বোঝা গেল ঘরে ঢুকেই। জানলার পর্দা সরাতেই হিমালয় যেন আদর করে নেকে নিল দুহাত বাড়িয়ে। বাগানের সবুজ ঘাসের লন গিয়ে মিশেছে পাহাড়ের ডালে। সেখানে পাহারাদারের মতন দাঁড়িয়ে রয়েছে এক সারি সবুজ পাইন গাছ। তার ওপাশে ঢেউয়ের মতো নীল সবুজ পাহাড়ের সারি ক্রমশ হালকা হতে হতে আকাশ আর মেঘের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। তাদের উল্টো দিকের ঘরটা যদিও তালা বন্ধ, তবে দুপুরে ডাইনিং হলে খেতে গিয়ে আলাপ হলো অন্য দুই ঘরের বাসিন্দাদের সঙ্গে। বিকেলে অনিমেষের খেয়াল হলো সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের দরজাটার দিকে একটা বারান্দায় যাওয়া যায়, পূবের বারান্দা। সকালবেলা সেখানে বসেই দিব্যি সূর্যোদয় দেখা যাবে। কিন্তু সূর্যোদয় দেখতে হলে তো ভোরবেলা উঠতে হবে। তাছাড়া পাহাড়ি জায়গায় সন্ধ্যের পর আর বিশেষ কিছু করার থাকে না। আর তার ওপরেতে ম্যানেজার জানিয়ে দিয়েছে ডিনার খেয়ে নিতে হবে 9:30টার মধ্যেই, কারণ গেস্টদের খাওয়া হয়ে গেলে রান্নাঘর, ডাইনিং রুম সব জায়গা তালা দিয়ে তারা নিজেদের কোয়ার্টারে চলে যান। গেটের বাইরে পাহারা চৌকি আছে, সেখানে শুধু দারোয়ান থাকে। তাই 9:30টার মধ্যে খাওয়া, বিছানা করা সব সারা। কিন্তু এত তাড়াতাড়ি ঘুমানো যায় নাকি? অভ্যাস নেই। কলকাতায় তো 9:30 মানে সবে সন্ধে। তাই একটা ইংরেজি থ্রিলার হাতে নিয়ে বিছানায় লম্বা হলো অনিমেষ। মার্চের মাঝামাঝি, দিনের বেলা ঠান্ডা নেই মোটেই, কিন্তু রাতে কম্বলের তলায় ঢুকে অনিমেষের আরামই লাগছিল। বইটাও খুব ইন্টারেস্টিং, তাই পিঠে বালিশ দিয়ে পড়ে
রাত তখন 11:30। বইয়ের মধ্যে রীতিমতো ডুবে আছে অনিমেষ। রিমি রূপা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি হওয়ায় সামনের দিকে তাকিয়ে দেখল খাটের উল্টো দিকেই বাথরুমের দরজা। দরজার ডান পাশে বেশ বড় একটা আয়না লাগানো, পুরনো দিনের ড্রেসিং টেবিল। এক ঝলক অনিমেষের মনে হলো ড্রেসিং টেবিলের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, যেন মুখ নিচু করে কিছু খুঁজছে। ভয়ানক চমকে ধড়মড় করে উঠে বসেছিল আর আয়নার দিকে তাকালো অনিমেষ। কোথাও কিছু নেই। বেলজিয়াম গ্লাসের আয়না ঝকঝক করছে, তবে ঘরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। গন্ধটা কি আগে ছিল? কোনো পোকামাকড় মরল টরল নাকি? অনিমেষ সাহসী ছেলে। সে বিছানা থেকে উঠে গোটা ঘর বাথরুম ঘুরে এলো। কোথাও কিচ্ছু নেই। অদ্ভুত গন্ধটাও আর নাকে লাগছে না। পড়ার গতিটা কেটে গেছে। রাতও অনেকটা হয়েছে, তাই বই বন্ধ করে শুয়ে পড়ল অনিমেষ। ঘুমিয়েও পড়ল একটু পর, যদিও মাঝরাতে আর একবারও তার মনে হলো ড্রেসিং টেবিলের সামনে কেউ যেন কিছু খুঁজছে। আর সেই অদ্ভুত গন্ধটাও আবার যেন ফিরে এসেছে। কিন্তু তখন চোখের পাতা ভারী, তাই ভালো করে কিছু বোঝার আগেই ঘুমের চাদর আপাদ মস্তক ঢেকে ফেলল তাকে। সকালে যখন ঘুম ভাঙল, তখন বাইরে ঝকঝকে আকাশ, নীলচে সবুজ ঘাসে পাহাড়ের ঢালের রূপলি রেখা ধীরে ধীরে সোনালি রূপ ধরছে। রূপা আর রিমিকে কোনোভাবে টেনে তুলে সূর্যোদয় দেখা, আর তারপরেই সারাদিন গাড়ি নিয়ে ডোলো থেকে শুরু করে কালিম্পংয়ের এধার থেকে ওধার লম্বা চক্করে রাতের কথা আর মনেই নেই মোটেই। হোটেলে ফিরতে সন্ধে। লাউঞ্জে বসে চা খাওয়ার সময় অনিমেষের মনে হলো হোটেলটা আজ যেন একটু বেশি চুপচাপ। ম্যানেজারের কাছে জানা গেল ওপরের একটা ঘরে গেস্ট আসার কথা আছে, কিন্তু ট্রেন লেট হওয়ায় তারা আজ রাতে কালিম্পংয়ে পৌঁছতে পারবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তিনজনেই খুব টায়ার্ড বলে রাতের খাবারটা ঘরেই দিতে বলা হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুয়েও পড়েছিল তারা তাড়াতাড়ি। ঘুমিয়ে পড়েছিল অনিমেষও, কিন্তু কিসের একটা চেঁচামেচিতে আচমকা ঘুমটা ভেঙে গেল। পাশে রাখা মোবাইলটা দেখল রাত 11:30। দরজার বাইরের কথোপকথনের আওয়াজ পাওয়া যাচ্ছে। গেস্টরা তার মানে এসে পৌঁছেছে অবশেষে। উদ্বিগ্ন বয়স্ক মানুষের গলা। রূপা আর রিমি ঘুমোচ্ছে অঘোরে। একটু সময় অপেক্ষা করেও কথা থামাতে না রেখে খাট থেকে নামলো অনিমেষ। কারুর কোনো বিপদ আপদ হলো কি না দেখা দরকার। ম্যানেজার তো বলেছিল রাতে তারা সবাই কোয়ার্টারে চলে যায়। দরজা খুলে অনিমেষ দেখল করিডোরের আলোটা জ্বলছে না, কিন্তু তাদের ঘরের ঠিক উল্টো দিকের দরজাটা খোলা। ভিতরে আলো দেখা যাচ্ছে, আর সেখান থেকেই কথাবার্তার আওয়াজ আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘর থেকে বেরিয়ে এলেন একজন আধবুড়ো সাহেব। ফুল হাতা শার্টের সঙ্গে গালিচ দেওয়া প্যান্ট, ওপরের একটা পুরনো প্যাটার্নের বুক খোলা কার্ডিগান। আপন মনে বক বক করে চলেছেন। অনিমেষ দরজায় দাঁড়িয়ে আছে। তার দিকে একবার তাকালেনও, কিন্তু কিছুই যেন দেখতে পেল না। দৃষ্টিতে একটা উদ্বেগ আর বিষণ্ণতা। তারপর পা টেনে টেনে চলে গেলেন বারান্দার দিকে। ঘরের ভেতর থেকে একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ আসছে, কিন্তু কি যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। কিছু একটা হয়েছে সেটা জানা দরকার। অনিমেষ ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রেলিংয়ে ভর দিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সাহেব। সন্ধেবেলায় রীতিমতো ঝকঝকে আকাশ ছিল, কিন্তু এখন যেন কোথা থেকে মেঘ এসে ঢেকে ফেলেছে। তারাগুলোর আলোটুকু অবধি নেই। চারপাশটা চাপ চাপ অন্ধকারে ঢাকা। শুধু খাদের ধারের পাইন গাছগুলো তার মধ্যেই জুজুবুড়ির মতো মাথা দোলাচ্ছে।
বাংলোর সামনের রাস্তার স্ট্রিট লাইটগুলো এখন আর জ্বলছে না, মনে হচ্ছে যেন একটা প্রাগৈতিহাসিক গুহার মধ্যে ঢুকে গেছে হেনরি হাউস। সরি বাবু, তোমাকে আজ একবার ডক্টর ওয়াটসনকে নিয়ে আসতে হবে। এত রাতে যাওয়া, আজও ঠান্ডা পড়েছে। আমি জানি যে আমি তোমাকে বারবার বিরক্ত করছি, ডক্টর ওয়াটসনও বিরক্ত হবেন নিশ্চয়ই, বাট আই অ্যাম হেল্পলেস। ডরোথির কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। আই কান্ট টলারেট এনিমো। আমি চাইছি ঈশ্বর তাকে ডেকে নিক। একটা অদ্ভুত গন্ধ বারান্দায়, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু অনিমেষের শীত করছে না, কারণ তার গায়ে একটা পুরনো মোটা চাদর। শার্টের হাতার কাছটা সেলাইটা একটু খোলা, এলোমেলো হাওয়ায় ধুতিটা পায়ে জড়িয়ে যাচ্ছে। সাহেবের কথাগুলো ভালো করে শোনবার জন্য একটু এগিয়ে গিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো অনিমেষ। ডরোথিকে তো তুমি কম বয়সে দেখোনি বাবু, কি সুন্দর দেখতে ছিল, অ্যান্ড ফুল অফ লাইফ। সারাক্ষণ হাসতো, গাইতো, সাজগোজ করতে ও চিরকালই ভালোবাসতো। অলওয়েজ লুকিং প্রিটি। সাহসও ছিল খুব বেশি। আমি যখন এই চা বাগানের কাজ নিয়ে ইন্ডিয়া এলাম, সবাই ওকে বারণ করেছিল আমার বিয়ে করতে, বাট সি ওয়াজ সো ডেয়ারিং। এ কারুর কথা শোনেনি, আমার সঙ্গে চলে এসেছিল ইন্ডিয়ায়। তখন চা বাগানে গাছ লাগানো হচ্ছে। হোল ডে আই ওয়াজ বিজি, বাট সি নেভার কমপ্লেইনড। অন্ধকারে আস্তে আস্তে চোখ সয়ে এলো অনিমেষের। বাংলোর থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা গেলেই ক্যামেলিয়া লজ। চারতলা বাড়িটা দিব্যি যেন দেখা যাচ্ছে না বারান্দা থেকে, কিন্তু সেখানে শুধু এখন অন্ধকারের সমুদ্র। টেলিভিশন সেন্টারের একচোখো দৈত্যের মতন লাল আলোটা সময়ের পাঁচিলের আড়ালে গা ঢাকা দিয়েছে। রাস্তার ওপাশে গল্ফ ক্লাবের সাদা রং করা কাঠের বেড়াটাও উধাও হয়ে গেছে। একটা কালো পেঁচা নিঃশব্দে নেমে উড়ে গেল। তার পাখার ঠান্ডা হাওয়া লাগলো অনিমেষের মুখে। জানো বাবু, ডরোথি যখন আমার সঙ্গে পার্টিতে যেত, তখন ওর সঙ্গে সবাই নাচতে চাইতো। ওর দিদি বলেছিল ইন্ডিয়াতে খুব সাপ আর বাঘ, ম্যালেরিয়ার ভয়, কিন্তু ডরোথি এর পরেও আমাকে বলেছে ইন্ডিয়ার মতন এত সুন্দর জায়গা ও আগে দেখেনি। স্পেশালি এই কালিম্পং তো হেভেনলি। এই বারান্দায় বসে চা খেতে খেতে কত গল্প করেছি আমরা। শোনো বাবু, তুমি ডক্টর ওয়াটসনকে বলবে যে ওকে আসতেই হবে, হি মাস্ট কাম। আর একটা দিন ওকে বাঁচিয়ে রাখতে হবে। টুমোরো ইজ হার বার্থডে। ডরোথি আমার কাছে একটা গিফট চেয়েছে। আমাকে এত বছর বিয়ে হয়েছে, ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। I must fulfill her last wish. She wants a deep red lipstick. ডিউক, টি গার্ডেনের মিস্টার স্যামসন কলকাতায় গেছেন। ওকে আমি বলে দিয়েছি ও নিয়ে আসবে। হি উইল কাম ব্যাক টুমরো। যতক্ষণ তরতিকে বাঁচিয়ে রাখতেই হবে। বাবু, তুমি আর দেরি করো না, ডক্টর ওয়াটসনকে বলো। সাহেবের কথা শেষ হওয়ার আগেই পিছনের দিক থেকে একটা গলার আওয়াজ শোনা গেল, লুক ডার্লিং। অনিমেষ চমকে পিছনে ফিরে দেখল বারান্দার দরজার সামনে দাঁড়িয়েছেন একজন মেম সাহেব। দেখলে বোঝাই যায় একসময় অপরূপ সুন্দরী ছিলেন ইনি, কিন্তু এখন রুগ্ন চেহারা, দু চোখের কালি পড়েছে, এলোমেলো চুল, সাধারণ একটা গাউন পরা, গায়ে গরম জামা, মুখে কোনো প্রসাধন নেই, শুধু ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগানো। কিন্তু মেম সাহেব হাঁপাচ্ছে, এক্ষুনি যেন পড়ে যাবেন। ও মাই গড! সাহেব দৌড়ে গিয়ে মেম সাহেবকে প্রায় পাঁজা করে তুলে নিয়ে গিয়ে ঘরে ঢুকলো। বারান্দায় চাদরটা আটকে গিয়ে পেরেকেতে আটকে গেলেছিল, তাই কয়েক সেকেন্ড দেরি হয়ে গেল অনিমেষের। তার মধ্যেই সব বোমা। বারান্দার দরজায় এসে অনিমেষ দেখল করিডোরের দরজাটা আলোটা
আগের মতোই জ্বলছে। তাদের ঘরের উল্টো দিকের দরজার ল্যাচটাও টানা, তালা লাগানো। অনিমেষের পরনে আবারও তার চেনা রাতের পোশাক। চমকাটা ভাঙল আরও একটি শব্দে, একটি আর্তনাদের শব্দ, এবং শব্দটি আসছে অনিমেষের ঘর থেকেই। রূপার গলা। কোনো রকমে ছুটে গিয়ে ঘরে ঢুকলো অনিমেষ। উঠেই দেখলো রূপা খাটের ওপর বসে আছে। ভয়ে তার চোখ ঠেলে বেরিয়ে এসছে, মুখ সাদা। অনেক কষ্টে তাকে শান্ত করবার পর রূপা বলল, একটু আগে ঘুম ভেঙে সে দেখে যে অনিমেষ বিছানায় নেই। রূপা ভেবে নিয়েছিল যে অনিমেষ বাথরুমে গেছে, নিজেও একবার যাবে ভেবে উঠে বসেছিল বিছানায়। কিন্তু তখনই তার নজরে পড়ে ড্রেসিং টেবিলের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। প্রথমটা রূপা ভেবেছিল অনিমেষ হয়তো, কিন্তু তারপরেই বুঝতে পারে দাঁড়ানো ব্যক্তি একজন মহিলা। ড্রেসিং টেবিলের আয়নার কাছে মুখ লাগিয়ে কি যেন একটা খুঁজে বেড়াচ্ছেন, আর গোটা ঘরটার ভেতরে একটা অদ্ভুত গন্ধ। ব্যাপারটা বুঝতেই রূপার গলা থেকে চিৎকারটা বেরিয়ে আসে সেই আর্তনাদ। আর সেটা শুনেই মহিলাটি ঘুরে দাঁড়ায়। একজন মেম সাহেব, বুঝলে, বড় বড় চোখ, গ্রাউন পড়ে আছে। আমার দিকে একবার তাকিয়েই বেরিয়ে চলে গেল। দরজাটা বন্ধ ছিল, গলে চলে গেল। বাকিটা রাত ঘরে আলো জ্বালিয়ে কোনো রকমে কাটালো দুজনে। ভোরের আলো ফুটতেই শুয়ে পড়েছিল ওরা। 7টা নাগাদ বেডটি নিয়ে এলো লজের বেয়ারা মজিদ, আর পিছনে ম্যানেজার অমরগিরি। অনিমেষের মুখের দিকে একবার তাকিয়েই বেয়ারাটাকে চাটা রেখে চলে যেতে বললেন তিনি। তারপর নিজেই কাপে চা ঢেলে দিতে দিতে বললেন, ভুলটা আমারই। কাল যে 12ই মার্চ খেয়াল ছিল না আমার। প্রতিদিনই মনে করে রাখি, কিন্তু এই দিনটা গেস্ট নিই না। এবার কি যে হলো ভুলে গেলাম। ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। অনিমেষের কথায় একটু বিষণ্ণ হাসি হাসল। টিপট থেকে নিজের জন্য 1 কাপ চা ঢেলে নিল অমলগিরি। তারপর বললেন, উইলিয়াম হেনরি ছিলেন টি প্ল্যান্টার, ব্রিটিশ ইংল্যান্ড থেকে এসেছিলেন। তার স্ত্রী ডরোথি হেনরি অপূর্ব সুন্দরী। দুজনের মিলমিশও ছিল খুব। স্বামী স্ত্রী মিলে প্ল্যান করে এই হেনরি হাউস তৈরি করেন। বাংলোর গায়ে ওই যে লতা দেখছেন, এটাও নাকি মিসেস হেনরি নিজের হাতে লাগানো। ভালোবেসে ফেলেছিল কালিম্পংকে। নিউমোনিয়া হয়েছিল মেম সাহেবের। তখন এসব জায়গায় ডাক্তার বকদি পাওয়াই যায় না। তবে ওয়াটসন নামে একজন ছিলেন, তিনি চিকিৎসা করেছিলেন। শুনেছি চা বাগানের হেড ক্লার্ক ছিলেন একজন বাঙালি ভদ্রলোক। হেনরি তাকে খুব পছন্দ করতেন। শেষ জীবনে সাহেবের দেখাশোনাও তিনিই করেন। মেম সাহেবের জন্মদিন ছিল 12ই মার্চ। তার আগের দিন রাতে খুব বাড়াবাড়ি হয়। বাঙালি বাবু নাকি রাতের অন্ধকারেই পায়ে হেঁটে ওয়াটসনকে ডাকতে গিয়েছিল, কিন্তু ডাক্তার আসার আগেই ভোর রাতে মিসেস হেনরি মারা যান। বছরখানেক পর উইলিয়াম হেনরিও মারা যায়। পরে বাড়ি বিক্রি হয়ে যায়, কিন্তু সাহেব আর মেম সাহেব নাকি এখনও প্রতি বছর 12ই মার্চ রাত্রে ফিরে আসে এই বাড়িতে। কিসের টানে কে জানে। ফেরা ট্রেন রাত্রে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়বে এরা। মনটা কেমন যেন ভার হয়ে আছে অনিমেষের। বারবার চোখ চলে যাচ্ছে বন্ধ দরজাটার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে রূপা তৈরি হচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন চমকে উঠল অনিমেষ। রিমিকে নিয়ে রূপা ডাইনিং হলে চলে গেল। অনিমেষ সোজা গিয়ে ঢুকলো ম্যানেজারের ঘরে। তাদের ঘরেই একবার খুলে দিন না প্লিজ। ওপরের ঘরটা? কেন বলুন তো? দরকার আছে, জরুরি দরকার। তালাটা খুলে দিয়ে নিচে নেমে গেলেন মিস্টার গিরি। পাল্লা দুটো হালকা ভেজানো। হালকা চাপ দিতেই খুলে গেল। ভেতরের আধো অন্ধকার। অনিমেষের ঘরের ভেতর
দুপা এগোতেই হঠাৎ কোথা থেকে হাওয়া এসে দরজাটা বন্ধ করে দিল। সেই গন্ধটা আবার ফিরে এসেছে। অনিমেষ পকেট থেকে বার করলো লিপস্টিকটা। রূপার মেকআপ বক্সে ছিল লাল গাঢ় লিপস্টিক। সামনের টেবিলের ওপর লিপস্টিকটা রেখে দিল। গন্ধটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আর সেই গন্ধটা পরিবর্তিত হচ্ছে একটা হালকা মিষ্টি ল্যাভেন্ডারের গন্ধে। অনেক দিনের স্বাদ মিটেছে ডরোথি হেনরির। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে ল্যাচটা টেনে দরজাটা বন্ধ করে দিল অনিমেষ। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানিও। নমস্কার।